মধ্যপ্রাচ্যে এখন যা ঘটছে সেটাকে শুধু একটা আঞ্চলিক যুদ্ধ ভাবলে কিন্তু ভুল হবে। এটা আসলে বিশ্বশক্তির ভারসাম্যে এক বিরাট পরিবর্তনের সূচনা করছে। আজকের এই পর্যালোচনায় আমরা দেখব কিভাবে এই সংকট চীনের জন্য এক অভাবনীয় সুযোগ তৈরি করছে আর বিশ্বব্যবস্থার ভবিষ্যৎটাকেই হয়তো নতুন করে লিখে দিচ্ছে। অনেক বড় বড় বিশ্লেষক বলছেন মধ্যপ্রাচ্যের এই সংকট চীনের জন্য যেন স্বর্গ থেকে পাওয়া আশীর্বাদের মতো। কিন্তু প্রশ্ন হল কেন? কিভাবে একটা যুদ্ধ হাজার হাজার মাইল দূরের একটা দেশের জন্য এমন বিশাল একটা সুযোগ তৈরি করতে পারে? চলুন এর পেছনের কৌশলগত সমীকরণগুলো একটু ভেঙে বোঝার চেষ্টা করি। আমাদের আজকের আলোচনায় আমরা ধাপে ধাপে দেখব কিভাবে পুরো বিশ্ব ব্যবস্থাটাই বদলে যাচ্ছে, আমেরিকা কেন তার মূল ফোকাস থেকে সরে যাচ্ছে, আর ঠিক সেই সুযোগে চীন কিভাবে সেই শূন্যস্থানটা পূরণ করছে। আর একদম শেষে একটা ক্লাসিক থিওরির সাহায্যে আমরা বোঝার চেষ্টা করব যে ভবিষ্যতে ঠিক কী হতে চলেছে। তো শুরুতেই একটা ব্যাপার একদম পরিষ্কার করে নেওয়া যাক। আমরা এখানে মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে কথা বলছি ঠিকই, কিন্তু এর আসল কেন্দ্রবিন্দু আসলে ওয়াশিংটন আর বেইজিং। এই সংঘাতটা দশকের পর দশক ধরে চলে আসা ক্ষমতার খেলাটাকে যেন আরও দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছে, যা এখন একটা চূড়ান্ত রূপ নিতে শুরু করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কথাই ধরুন না, গত এক দশক ধরে তাদের একটাই মূল লক্ষ্য ছিল পিভট টু এশিয়া, এশিয়া প্যাসিফিক অঞ্চলে চীনকে ঠেকিয়ে রাখা। কিন্তু মধ্যপ্রাচ্যের এই আগুন সে পুরো পরিকল্পনাটাকেই এখন এলোমেলো করে দিচ্ছে। একদিকে আমেরিকার কাগজে কলমে নীতি ছিল এশিয়াকে ঘিরে চীনকে প্রতিহত করা, কিন্তু বাস্তবে দেখুন কি হচ্ছে। তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম আর মনোযোগ দুটোই এখন ছুটছে ইউরোপ আর মধ্যপ্রাচ্যের দিকে। এটা শুধু নীতির পরিবর্তন না, এটা একটা বড় ধরনের কৌশলগত বিচ্যুতি। ভাবুন একবার, প্যাট্রিয়ট আর থার্ডের মতো অত্যাধুনিক মিসাইল সিস্টেম, যেগুলো তাইওয়ানকে রক্ষা করার জন্য মোতায়েন করার কথা ছিল, সেগুলো এখন অন্য জায়গায় ব্যস্ত। এর মানেটা কি দাঁড়াচ্ছে? সোজা কথায়, দক্ষিণ চীন সাগরে বা তাইওয়ান প্রণালীতে চীনের সামনে প্রতিরোধের দেয়ালটা অনেকটাই দুর্বল হয়ে পড়ছে। বেইজিং ঠিক এই সুযোগটার জন্যই তো অপেক্ষা করছিল। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্টিফেন ওয়াল্ট ঠিক এই জিনিসটাকেই বলছেন স্ট্র্যাটেজিক উইন্ডো। আমেরিকা যখন একদিকে যুদ্ধে জড়িয়ে পড়ে, তখন চীনের মতো প্রতিদ্বন্দ্বীদের জন্য ক্ষমতার করিডরে ঢোকার একটা চমৎকার সুযোগ বা একটা জানালা খুলে যায়। তো এই যে একটা খোলা দরজা তৈরি হলো, চীন সেই দরজা দিয়ে ঠিক কিভাবে ঢুকছে? তাদের কৌশলটা মূলত ৩টা পিলারের উপর দাঁড়িয়ে আছে, যা ওয়াশিংটনের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ তৈরি করেছে। দেখুন, তাদের প্রথম কাজ হল আমেরিকার এই মনোযোগের স্মরণকে পুরোপুরি কাজে লাগানো। দ্বিতীয়ত, আমেরিকা সরে যাওয়ায় যে নিরাপত্তার শূন্যস্থান তৈরি হচ্ছে, সেটা খুব দ্রুত নিজেদের প্রভাব দিয়ে পূরণ করা। আর সবশেষে, আর এটা খুবই গুরুত্বপূর্ণ, কূটনীতিক চালের মাধ্যমে নিজেদেরকে বিশ্বমঞ্চে একজন নিরপেক্ষ শান্তির দূত হিসেবে প্রতিষ্ঠা করা। এবার চলুন তৃতীয় স্তম্ভটা নিয়ে একটু বিস্তারিত কথা বলি। চীন কিভাবে বিশ্বমঞ্চে মতামতের লড়াইয়ে ন্যারেটিভের যুদ্ধে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাচ্ছে। তারা নিজেদেরকে বিশ্বের নতুন অভিভাবক বা অ্যাডাল্টস ইন দ্য রুম হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। কূটনৈতিক মঞ্চে পার্থক্যটা একবার দেখুন। একদিকে চীন যুদ্ধবিরতি আর মানবিকতার কথা বলে গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল দেশগুলোর মন জয় করছে। অন্যদিকে আমেরিকা জাতিসংঘে ভেটো দিয়ে বা একতরফা সমর্থন জানিয়ে বিশ্বজুড়ে বন্ধু হারাচ্ছে। আর এর সবচেয়ে বড় প্রমাণ হল চীনের মধ্যস্থতায় সৌদি আরব আর ইরানের মধ্যে শান্তি চুক্তি, যা কয়েক বছর আগেও কেউ কল্পনা করতে পারত না। এখন যা ঘটছে সেটা কিন্তু ইতিহাসে একদম নতুন কিছু নয়। আন্তর্জাতিক সম্পর্কের একটা খুব বিখ্যাত তত্ত্ব আছে, যা আমাদের বুঝতে সাহায্য করবে যে ক্ষমতার এই পালাবদল কেন এত গুরুত্বপূর্ণ আর একই সাথে বিপজ্জনক। তথ্যটা হল এএফকে অর্গানস্কির পাওয়ার ট্রানজিশন থিওরি। সহজ ভাষায় বললে, বিশ্ব ততক্ষণ স্থিতিশীল থাকে যতক্ষণ ১ নম্বর শক্তি আর ২ নম্বর শক্তির মধ্যে ক্ষমতার ব্যবধান অনেক বেশি থাকে। সংঘাতের আসল ঝুঁকি তখনই তৈরি হয় যখন ২ নম্বর শক্তি প্রায় ১ নম্বরের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে শুরু করে। আজকের এই খেলার মঞ্চে যুক্তরাষ্ট্র হল সেই প্রভাবশালী শক্তি, বর্তমান চ্যাম্পিয়ন, যে এতদিন ধরে খেলার নিয়মগুলো তৈরি করে এসেছে। আর চীন হল সেই অসন্তুষ্ট চ্যালেঞ্জার, যে মনে করে এই নিয়মগুলো তার জন্য অন্যায্য এবং এখন সময় এসেছে পুরো খেলার বোর্ডটাই উল্টে দেওয়ার। অর্গানস্কির থিওরি অনুযায়ী, যখন চ্যালেঞ্জার শক্তি ক্ষমতাসীন শক্তির ৮০ থেকে ৯০% ক্ষমতার কাছাকাছি পৌঁছে যায়, সেই জোনটা হল সবচেয়ে বিপজ্জনক, যাকে বলে ডেঞ্জার জোন। এই পর্যায়ে বড় ধরনের সংঘাত প্রায় অনিবার্য হয়ে ওঠে। আর মধ্যপ্রাচ্যের সংকট ঠিক সেই ডেঞ্জার জোনের দিকে চীনকে আরও দ্রুত ঠেলে দিচ্ছে। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি?
এর উত্তরের জন্য আমাদের একটু ইতিহাসের দিকে তাকাতে হবে, কারণ ইতিহাস কিন্তু প্রায় নিজেকে পুনরাবৃত্তি করে। ইতিহাসবিদ পল কেনেডির একটা দারুণ কনসেপ্ট আছে, ইম্পেরিয়াল ওভারস্ট্রেচ। এটা বলে, যখনই কোনো পরাশক্তি তার সামর্থ্যের চেয়ে বেশি দায়িত্ব বা বোঝা নিজের কাঁধে তুলে নেয়, তখনই তার পতন অনিবার্য হয়ে ওঠে। রোমান সাম্রাজ্য থেকে শুরু করে ব্রিটিশ সাম্রাজ্য পর্যন্ত ইতিহাস বারবার এর সাক্ষী দিয়েছে। আর তাই মধ্যপ্রাচ্যে আমেরিকার এই জড়িয়ে পড়াটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটাই হয়তো সেই ঐতিহাসিক মুহূর্ত যা ক্ষমতার পালাবদলের প্রক্রিয়াকে কয়েক দশক এগিয়ে দিচ্ছে। যা হয়তো 2050 সালে ঘটার কথা ছিল, তা হয়তো এই দশকের মধ্যেই আমরা দেখতে পাব। সুতরাং মূল প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, বিশ্ব কি বেইজিংয়ের নেতৃত্বে বা বেইজিং প্রভাবিত এক নতুন বহুমাত্রিক ব্যবস্থার জন্য প্রস্তুত? উত্তর যাই হোক না কেন, পরিবর্তনের এই চাকা কিন্তু ইতিমধ্যেই ঘুরতে শুরু করেছে, আর এর ফলাফলের ওপরই নির্ভর করছে একবিংশ শতাব্দীর বাকিটা পথ কেমন হবে। ধন্যবাদ।